আচ্ছা, তো আমাদের এখানে একটু আমি প্রশ্নটা বের করে নিই। হুম, আচ্ছা, তো নিট রেভিনিউ অ্যাকাউন্টের মধ্যে আমাদের জেনারেল রিজার্ভ ছিল হচ্ছে, মানে আমাদের সমন্বয় বলছিল যে আমাদের জেনারেল রিজার্ভ কত টাকা আছে, 2500 টাকা আছে। হ্যাঁ, তো আমরা জেনারেল রিজার্ভটাকে বসাবো, এখন লিখবো ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। তাহলে লিখতেছি ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ কত, 2500। আচ্ছা, এবার আমরা প্রশ্নটাতে বক্সের মধ্যে আমাদের আর কোনো কিছু ছিল না, সমন্বয় একটা ছিল, নিয়ে আসছি। এবার চলে যাব ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে আমাদের নিট রেভিনিউর পরিমাণ কত ছিল কোশ্চেনে, আমরা যদি একটু দেখি খেয়াল করে, আমাদের নিট রেভিনিউ গেল বছরের মানে লাস্ট ইয়ারে ছিল 3000 টাকা। বাস আমরা এটাকে বসাবো, কিন্তু কি নামে বসাবো, যেহেতু আমাদের আগের বছরের প্রফিট ছিল, সেটাকে আমরা ব্যালেন্স বিডি নাম দিয়ে 3000 টাকা বসাইলাম। হ্যাঁ, এবং আমাদের রেভিনিউ অ্যাকাউন্ট যে বলছিলাম না, আমরা নিট রেভিনিউ নিব, ডেবিটে পাইছিলাম সেই টাকাটা ক্রেডিটে, তাহলে আমরা লিখতে পারি ব্যালেন্স ক্যারিড ফ্রম রেভিনিউ অ্যাকাউন্ট। কত টাকা ছিল জানো, 26,000, সরি 16,400। হ্যাঁ, 16,400। ঠিক আছে, দুইটা ছিল বসাইছি। এইবার আমরা দেখবো আমাদের ক্রেডিট পাশে, মানে আমাদের প্রশ্ন থেকে মানে বাড়তি যে দুইটা জিনিস ছিল মুখস্থ, ওই দুটাকে বসাইছি। বসানোর পর এবার বক্সে খেয়াল করবো যে আমাদের আরো কোনো কিছু এক্সট্রা এখানে আছে কিনা। আমাদের এই অঙ্কটার মধ্যে আর এক্সট্রা কোনো কিছু নাই। ঠিক আছে, আর এক্সট্রা কোনো কিছু নাই, তো আমাদের এইটাই শেষ। তাহলে এবার আমরা দেখবো যে আমাদের কোন পাশে কম আছে, কোন পাশে বেশি আছে। এই পাশে বেশি, বসাই দিই 19,400। হ্যাঁ, এবং এটাকে এই পাশে নিয়ে আসি 19,400। এটা থেকে এগুলোকে বিয়োগ করলে আমাদের অ্যামাউন্ট আসবে হচ্ছে 12,900 টাকা। এই বসাই দিলাম 12,900 টাকা। এবং এইটার নাম দিব হচ্ছে ব্যালেন্স ক্যারিড টু জেনারেল ব্যালেন্স শিট, মানে সহজ কথা ব্যালেন্স শিটে। তাহলে আমরা লিখতে পারি ব্যালেন্স ক্যারিড টু ব্যালেন্স শিট। আমরা কোথায় নিয়ে যাব, এটাকে ব্যালেন্স শিটে নিয়ে যাব। আচ্ছা, তো ব্যালেন্স শিট তৈরি করার আগে আমাদের এই অঙ্কটার মধ্যে আমাদের তৈরি করা লাগবে হচ্ছে একটা কি বলে, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, আর এখানে আমি আর একটা কথা, আমি একটু একটা জিনিস দেখাই। আমাদের এই অঙ্কগুলা, এই যে 6 নাম্বার যে অঙ্কটা আছে, আমি একটু আপনাদের দেখাই। এই যে কোশ্চেনটা খেয়াল করবেন, 6 নাম্বারে যে অঙ্কটা আছে, এই অঙ্কটার মধ্যে যে পুরো প্রশ্নটা একটু যদি আমরা খেয়াল করি, আমাদের এই প্রথমে একটা বক্স দেওয়া আছে। আচ্ছা, তারপরে ছয় এখানেও কি আবার বক্স দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখেন অনেক ইনফরমেশন দেওয়া, অনেক বড় একটা বক্স। কিন্তু আমাদের কি কি করতে হবে, কি কি আমরা এখান থেকে করব, সেটা কিন্তু বলে নাই। যখন আমাদেরকে নির্দিষ্ট করে কোনো কিছু না বলবে, খালি প্রশ্নটা মানে যত ইনফরমেশন আছে, অ্যাডজাস্টেড ইনফরমেশন আছে, সেগুলো দিয়ে রাখা দিছে, কোনো কিছু বের করতে বলে নাই, তখন আমাদের কি করা লাগবে, আমাদের এই যে 4টা ক্যালকুলেশন আছে না, এই 4টা ক্যালকুলেশন আমাদের কি করে দিতে হবে। ঠিক আছে, মানে তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে আমাদের কোশ্চেনে বলুক আর না বলুক, আমাদের কোশ্চেনে বলুক আর না বলুক, আমাদের কি ওই 4টা ক্যালকুলেশন আমাদের নিজেদের করে দিতে হবে সব সময়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের কোশ্চেনে রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট, এগুলো যদি তৈরি করতে নাও বলে, তাও আমরা কি এগুলো সবগুলা তৈরি করব। আচ্ছা, তো আমরা এখন ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করব, ক্যাপিটাল অ্যাকাউন্ট। হ্যাঁ, একটু আগে যে 4 নাম্বার অঙ্কটা করছি সেম ভাবে, এই 3টা টাকার ঘর। হুম, এখানেও আমাদের 3টা টাকার ঘর। এটা হচ্ছে আমাদের রিসিপ্টের ঘর, আর এটা হচ্ছে এক্সপেন্ডিচারের ঘর। আমাদের যে যে সম্পদ গুলো আছে, আচ্ছা, লাস্ট, ডিউরিং, টোটাল। লাস্ট, ডিউরিং, টোটাল। হ্যাঁ, আমাদের যে সম্পদ গুলো আছে সেগুলো লাস্টের অ্যামাউন্ট এবং লাস্ট ইয়ারের অ্যামাউন্ট, ডিউরিং অ্যামাউন্ট, এগুলো নিয়ে বসাবো। আচ্ছা, একটা একটা করে বসাই।
ল্যান্ড 50,000, 10,000। এখানে কিন্তু ডেপ্রিসিয়েশনের কোনো কাজ এই জায়গায় আনা লাগবে না। ঠিক আছে, ডেপ্রিসিয়েশনের কোনো কাজ এখানে নাই। টোটাল যা যা আছে সবগুলো জাস্ট যেমনি আছে বসায় দিব। 50,000, 10,000 কত? 60,000। তারপর ছিল মেশিন। মেশিনের লাস্ট ইয়ারে ছিল 10,000, ডিউরিং ইয়ারে ছিল 6,000, কত আস্তে আস্তে 16,000 বসায় দিলাম, 16,000। তারপরে ছিল মাইন্স। হ্যাঁ, মাইন্সের লাস্ট ইয়ারে ছিল 20,000 এবং ডিউরিং ইয়ারে ছিল 5,000, তাহলে হচ্ছে 25,000 বসায় দিলাম। তাহলে এখানে যদি আমরা আচ্ছা যোগ বিয়োগটা পরে করি, রিসিপ্টের ঘরে যাই। রিসিপ্টে আমাদের অর্ডিনারি মানে ইকুইটি শেয়ার ছিল, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, এটার পরিমাণ লাস্ট ইয়ারে ছিল, মানে কোনো ডেট দেওয়া ছিল না, খালি 60,000 দেওয়া ছিল। তাহলে আমরা কি বলছি, কোনো ডেট দেওয়া না থাকলে সেটাকে লাস্ট ইয়ার ধরে নিব, তাহলে 60,000, 60,000। ওকে, এরপরে আমাদের আর আছে 6% ডিভেঞ্চার, এই 6% ডিভেঞ্চার। ওকে, এবং এটার পরিমাণও ছিল 25,000, কোনো ডেট ছিল না, তাহলে সেম বসায় দিলাম এই 25,000। ঠিক আছে, এবার যদি আমরা অঙ্কগুলো করি, দেখেন আমাদের 6 নাম্বার যে অঙ্কটা আছে ওইটার সলিউশন আপনাদের দেওয়া আছে। ওইটা আমরা হচ্ছে যে বিয়োগ করে ব্যালেন্সটাকে নিয়ে যায় সেইভাবে করছি। হ্যাঁ, তো এইটা আমি হচ্ছে যোগ করে যেভাবে করা লাগে, মানে বিয়োগ না করে এই টোটাল অ্যামাউন্ট গুলো দিয়ে আমরা কিভাবে করব সেইভাবে আমি করে দেখাই, তাহলে আপনারা ভালো বুঝবেন আর কি জিনিসটা। তাহলে এইটাকে এগুলো সবগুলোকে যোগ করলে 50, 60, 70, 80 আমাদের এখানে আসবে হচ্ছে 80,000, বসায় দিয়ে 80,000 ক্লোজ। তারপর এখানে আসবে 21,000, 21,000। আর এখানে আসবে কত? 1,01,000, তাহলে বসাই দিচ্ছে 1,01,000। আচ্ছা গেল। আর এখানে হচ্ছে 60, 85,000। হ্যাঁ, এবং এখানেও কত হবে? 85,000, বসাই দিলাম, শেষ। হ্যাঁ, এটার আমি বিয়োগ করে যে অ্যামাউন্টটা ব্যালেন্স ক্যারি টু ব্যালেন্স শিট, সেটা আমি করতেছি না। আমি এই এই যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট এবং এই অ্যামাউন্টটাকে আমি কি করব, ব্যালেন্স শিটে নিয়ে যাব। অ্যাসেটস, সরি, এই যে রিসিপ্ট, রিসিপ্টটাকে কোথায় বসাবো? লাইবিলিটিস এর ঘরে, এই 85,000। হ্যাঁ, আর এই যেটা আছে না, এটাকে এক্সপেন্ডিচার, এই এক্সপেন্ডিচারের যে অ্যামাউন্ট আছে এটাকে আমি বসাবো কোথায়? অ্যাসেটের ঘরে। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি এবং ব্যালেন্স শিটের কাজ। আপু এই বিয়োগটা আমরা কেন করি নাই? কি? এই যে বিয়োগটা করেন নাই। হ্যাঁ, বুঝতে পারছি। বিয়োগটা আমি বলি, এই বিয়োগটা মানে দুইটার মধ্যে বিয়োগটা করা। হ্যাঁ, এই বিয়োগটা আপনারা চাইলে বিয়োগটা করেও করতে পারেন, আবার চাইলে এই যে আমি অ্যামাউন্টটা যোগ করে যে অ্যামাউন্টটা পাইছি না, 1,01,000, 85,000, এইটা দিয়েও করা যায়। ঠিক আছে, দুইটা নিয়মই আমি আপনাদের বলছি, কারণ আপনাদের বইয়ে কোনো কোনো অঙ্কে এই যোগফলটা নিয়ে করছে, আবার কোনো বই করছে কি দুইটা বিয়োগ করে যে অ্যামাউন্টটা পাই সেটা নিয়ে করছে। ঠিক আছে, এই কারণে আমি দুইটা নিয়মই আপনাদের শিখিয়ে দিচ্ছি। যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আপনারা একটা নিয়মই করতে পারেন, মানে যোগ বিয়োগ না করে এই টোটাল যে যোগফল ওইটা দিয়েও কিন্তু কি আমাদের অঙ্কটা মিলানো যাবে এবং অঙ্কটা হবে। ঠিক আছে, অঙ্কটা হবে। ঠিক আছে, মানে আমাদের এক্সপেন্ডিচার আমি যে করতেছি ব্যালেন্স শিট, দেখেন মানে দুই ভাবেই আমাদের করা যায়, নিয়ম দুই ভাবেই আছে, দুই ভাবেই করা যায়। এবার যদি বলেন যে না বিয়োগ করেই করব, তাহলে বিয়োগ করে করবেন। আর যদি বলেন যে না বিয়োগ ছাড়া করবো, তাহলে বিয়োগ ছাড়া করবেন। আমি এই অঙ্কটার মধ্যেই দুই ভাবেই আমি দেখাই দিব। হ্যাঁ, দাঁড়ান। ঠিক আছে। হুম, এটা ধরেন লাইবিলিটিস, এটা হচ্ছে আমাদের অ্যাসেটস। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমে ওই এক্সপেন্ডিচার এবং ওই যে রিসিপ্টের যে টাকাটা ছিল এটাকে আমি বসাই নি। রিসিপ্টের টাকা কি বলছিলাম? লায়াবিলিটিসে, তাহলে আমি এখানে লিখতে পারি টোটাল রিসিপ্টস। কত ছিল? 85,000, বসাই দিলাম 85,000। আর এক্সপেন্ডিচার ছিল হচ্ছে টোটাল, টোটাল এক্সপেন্ডিচার, এটার পরিমাণ ছিল 1,01,000, বসাই দিলাম 1,01,000। এভাবেও করতেছি, আবার আমি দুইটা বিয়োগ করে তারপর আমি করে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, ব্যালেন্স শিটের এটা আমরা বসালাম, একটু প্রশ্নটা আমি বের করে নেই। ওকে, এটা আমি করছি, করার পর এর আগে আমরা
রেভিনিউ অ্যাকাউন্ট করছি, নিট রেভিনিউ অ্যাকাউন্ট করছি, ক্যাপিটাল অ্যাকাউন্ট করছি। তো ক্যাপিটাল অ্যাকাউন্টের থেকে যা যা আনা লাগবে সেটা তো আমরা এনে ফেলছি, তাই না? এখন নিট রেভিনিউ থেকে আমাদের একটা জিনিস আনার কথা ছিল ব্যালেন্স শিটে, তাই না? সেইটাকে এনে আমরা বসায় দিব। এবং নিট রেভিনিউতে যদি আমরা খেয়াল করতে যাই, নিট রেভিনিউতে আমাদের ওই অ্যামাউন্টটা বের হয়েছিল হচ্ছে ডেবিট পাশে। হ্যাঁ, খেয়াল করবেন আমাদের নিট রেভিনিউতে 12,900 টাকা ডেবিট পাশে বের হয়েছিল। হ্যাঁ, তাহলে ডেবিট পাশে যেটা বের হয়েছে সেটা আমি কি বলছি, ক্রেডিট পাশে লিখবো। তাহলে কি এই পাশে লিখবো? না, এ পাশে কি দেওয়া হয়? অ্যাসেট। অ্যাসেট কি ডেবিট হয় না ক্রেডিট হয়? অ্যাসেট অলওয়েজ কি হয়? ডেবিট হয়। তাহলে ক্রেডিট কোনটা? লায়াবিলিটিস হচ্ছে ক্রেডিট। তাহলে নিট রেভিনিউর ঘরে আমরা যে টাকাটা পাইছি 12,900, যে বিয়োগ করার পর যে টাকাটা পাইছি 12,900, সেটা আমরা কোথায় বসাবো? অ্যাসেটের ঘরে না লায়াবিলিটিস এর ঘরে? ক্রেডিট পাশে, ডেবিট পাশে পাইছি, ক্রেডিট পাশে বসাবো। তাহলে ক্রেডিট পাশে কি লায়াবিলিটিস এর ঘরে আমরা বসাবো। এবং এটার পরিমাণ ছিল 12,900। তাহলে আমি লিখে দিতেছি ব্যালেন্স ক্যারিড ফরওয়ার্ড, সরি ক্যারিড ফরওয়ার্ড বলে, আমি লিখে দিতেছি, ওয়েট, ব্যালেন্স ক্যারিড ফ্রম, হ্যাঁ, ফ্রম নিট রেভিনিউ অ্যাকাউন্ট, শর্ট করে লিখলাম। নিট রেভিনিউ অ্যাকাউন্ট ছিল 12,900, 12,900, এই বসাইছি। তাহলে যে জায়গা থেকে যে জিনিসটা আনার দরকার ছিল সেগুলো আমরা না বসায় দিছি। হ্যাঁ, এইবার আমাদের বক্সের মধ্যে থেকে যা যা আনা লাগবে, মানে প্রশ্নের মধ্যে থেকে, সেগুলো আমরা না বসাবো। আচ্ছা, এই জায়গায় আমি ভুল লিখছি, 12,900, আমি 19,900 লিখছি, 12,900। আচ্ছা, এইবার একটা একটা করে যদি সবকিছু আয়না বসাইতে যাই, আমাদের লাইবিলিটিস, এটা কি লাইবিলিটিস পাস, আমরা প্রশ্নটার মধ্যে খেয়াল করব লাইবিলিটিস এর কি কি আছে। আমাদের অ্যাকাউন্টস পেয়েবল আছে, একটা বসায় দিই, অ্যাকাউন্টস পেয়েবল, সরি অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল এর পরিমাণ ছিল 2,000 টাকা। কোনো সমন্বয় আছে? না, নাই। আচ্ছা, 2,000 টাকা। তারপরে ডিবেঞ্চারের একটা আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট আমরা বের করছিলাম না এই নিট রেভিনিউ অ্যাকাউন্টের মধ্যে? সেই আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আমরা এখানে এনে বসাবো। তাহলে আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট, হ্যাঁ, এটা কাইনা বসালাম ইন্টারেস্ট। কত ছিল জানো? 500 বসাইলাম, 500। ওকে, এরপরে আমাদের বক্সের মধ্যে নর্মালি আর কোনো কিছু নাই এই অঙ্কটাতে, মানে লাইবিলিটিস এর ঘরে বসানোর জন্য। এখন বলতে পারেন যে আপু আমাদের যে ডিবেঞ্চার আছে, তারপরে আমি একটু ওয়েট আমি বলি, আমাদের যে ডিবেঞ্চার আছে, তারপরে আমাদের যে কি বলে, উম কি কি আছে, ডিভিডেন্ট আছে, এই জিনিসগুলোকে কি নিব না? না, এগুলো নেওয়ার কোনো দরকার এখানে নাই। কেন নিব না? কারণ রুলস এর মধ্যে আমাদের এগুলো নেওয়ার কথা বলে নাই। আমরা শুধুমাত্র সেই জিনিসগুলোকে ব্যালেন্স শিটের মধ্যে নিব যেগুলো নতুন করে আমাদের প্রতিষ্ঠানে আসছে। ঠিক আছে, নতুন করে আমাদের প্রতিষ্ঠানের মধ্যে আসছে, মানে সেই লাইবিলিটিস গুলাকে আমরা নিব যে লাইবিলিটিস গুলা নতুন করে আমাদের প্রতিষ্ঠানে আসছে। যেরকম বলতে পারেন যে তাহলে অ্যাকাউন্টস পেয়েবল এটা কেন নিছি, মানে স্বল্প মেয়াদী যে দায়গুলো আছে সেগুলা, এবং হচ্ছে দীর্ঘমেয়াদী দায় যদি আমাদের সমন্বয়ে কিছু দেওয়া থাকতো এক্সট্রা, তাহলে সেইটা আমরা নিতাম। কিন্তু এখানে আমরা শুধুমাত্র কি করব, আমাদের দেখেন ব্যালেন্স শিটের নামই আছে, কি বলছে, এই ব্যালেন্স শিটের নাম হচ্ছে জেনারেল ব্যালেন্স শিট। কি? জেনারেল ব্যালেন্স শিট, মানে সাধারণ যে ব্যালেন্স শিটটা আছে সেটা, আর্থিক অবস্থা বিবরণী। এবং এইটার মধ্যে আমরা শুধুমাত্র আমাদের স্বল্প মেয়াদী যে দায়গুলো আছে সেগুলাকে আইনে আমরা বসাবো। ঠিক আছে, তো ওগুলা আনছি, আনার বক্সের মধ্যে যতটুকু ছিল দিছি। সমন্বয়ের মধ্যে আমাদের আরেকটা জিনিস ছিল জেনারেল রিজার্ভ। তাহলে এখানে বসাই দিব জেনারেল রিজার্ভ, এবং এটার পরিমাণ ছিল 2,500, বসাই দিলাম 2,500। আচ্ছা, এরপরে আমাদের ডেপ্রিসিয়েশন আছে। কি আছে? ডেপ্রিসিয়েশন। এবার ডেপ্রিসিয়েশনটাকে আমরা এখানে বসাবো, ডেপ্রিসিয়েশন ফান্ড, আমি শর্ট করে লিখলাম ডেপ্রিসিয়েশন ফান্ড। আচ্ছা, লাইবিলিটিস পাশে কেন ডেপ্রিসিয়েশনটাকে বসাইতেছি, আমি যদি একটু বিস্তারিত আলোচনা করতে চাই, দেখেন ডেপ্রিসিয়েশন জিনিসটা কি। আমি এই যে ক্যালকুলেটরটা আমি ইউজ করতেছি, আমার কি এই ক্যালকুলেটরটা আমার প্রায় 8 বছর হয়ে গেছে আমি এটা ইউজ করতেছি। হ্যাঁ, তো এই ক্যালকুলেটরে কি আমার এই জায়গা দিয়ে চলে গেছে, মানে জায়গা জায়গা দিয়ে ভাইঙা ভাইঙা পড়ে যেতেছে? না,
এটার অপচয়টা আমি কিভাবে ধরবো? যে এই এই জিনিসটা আস্তে আস্তে কি হতেছে, কার্যক্ষমতা কমে যেতেছে। এই জিনিসটা কার্যক্ষমতা কমে যেতেছে, তার মানে আমরা একটা সম্পদের অবচয়টা কিভাবে ধরি? আমি 1 লাখ টাকা দিয়ে একটা সম্পদ কিনছি, এই সম্পদটা আমি অনুমান করব যে 1 বছরে আমার এই সম্পদ থেকে 1,000 টাকা কি হবে, অবচয় হবে, অথবা 10,000 টাকা অবচয় হবে। মানে এইটার কার্যক্ষমতা 10,000 টাকা কি হবে, কমে যাবে। হ্যাঁ, তাহলে আমি এই 1 লাখ টাকা জিনিসটা 10,000 টাকা করে যদি প্রতি বছর অবচয় হয়, আমি কতদিন ব্যবহার করতে পারতেছি? 10 বছর এটা ব্যবহার করতে পারতেছি। 10 বছর পরে গিয়ে এটা কি হয়ে যাবে, একদম অকেজো হয়ে যাবে। তার মানে 10,000 টাকা করে আমি 10 বছর ভরে কি করব, জমাবো। এই 10,000, আবার 10,000, আবার 10,000, এই 10,000, এরকম করে আমি কি করতেছি, অবচয় ধরতেছি। এই যে অবচয়টা ধরতেছি, এই অবচয়টার মানেটা কি? হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে আমি অবচয়গুলো ধরলাম, এই অবচয়গুলোর মানে কি? মানে হচ্ছে 10 বছর পরে গিয়ে আমি যখন একটা এই এই মেশিনটাকে নতুন করে স্থাপন করতে যাব, হ্যাঁ, তখন এই 10,000 কোড়া টাকা রাখতে 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 আমার এই জায়গায় কি হয়েছে, 1 লাখ টাকা জমে যাবে। ঠিক আছে, তাহলে আমি কি করব? 10 বছর পরে যখন আমার এই মেশিনটাকে পুনরায় নতুন করে কেনার দরকার হবে বা নতুন করে সংস্থাপন করতে হবে, তখন আমি কি করব, এই 1 লাখ টাকা এখানে এনে বসাবো, এবং এর সাথে আমার আরো যে বাড়তি 10,000, 15,000, 20,000 বা 50,000 টাকা অ্যাড করা লাগবে, সেইটা অ্যাড করে আমি কি করব, 1,50,000 টাকা দিয়ে আবার নতুন একটা মেশিন কিনে সেইটা এইটার জায়গায় কি করব, বসাবো। আশা করি আমি কথাটা বুঝাইতে পারছি। তার মানে এই যে 10,000 10,000 করে আমি অবচয় রাখতেছি, এই অবচয়টা আমার কি তৈরি হইতেছে, একটা সঞ্চিতির তহবিল তৈরি হইতেছে। আর সঞ্চিতির তহবিল গুলো আমরা কোথায় বসাই? লাইবিলিটিসে বসাই। আমরা জানি যে কোনো তহবিল আমরা কোথায় রাখি, লাইবিলিটিস এর ঘরে রাখি, কারণ এটা এক ধরনের কি, আয়, আবার এক ধরনের দায়। অ্যাকচুয়ালি দায় বলা যায় না, এটাকে আমরা এক ধরনের আয় বলে থাকি, সঞ্চিতি তহবিল। যখন আমার প্রয়োজন হবে তখন ওই তহবিলের থেকে বের করে আমার কি করতে হবে, দিয়ে দিতে হবে। ঠিক আছে। সো এই ডেপ্রিসিয়েশন ফান্ড, এটাকে আমরা হিসাব করে, আমাদের আগে প্রশ্নে একটা ডেপ্রিসিয়েশন দেওয়া ছিল 30,000 টাকা। ঠিক আছে, এবং আমরা নিজেরা ক্যালকুলেশন করে নতুন ডেপ্রিসিয়েশন বের করতে হচ্ছে। এটাকে আমরা কি নাম দিতে পারি, ডিউরিং ইয়ার দিতে পারি। যে ডিউরিং ইয়ারে আমাদের ডেপ্রিসিয়েশন আছে 4,000 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের ডেপ্রিসিয়েশনের পরিমাণ কত আসলো, 34,000 টাকা। ওকে, এই ছিল আমাদের লাইবিলিটিস এর ঘর। লাইবিলিটিস এর পাশে আমাদের যে কাজগুলো করার প্রয়োজন ছিল সেই কাজগুলো আমরা করে ফেললাম। এরপরে যদি আমরা অ্যাসেট পাশে চলে যাই, অ্যাসেট পাশে আমাদের এক্সপেন্ডিচার এটা বসানো দরকার ছিল, বসায় দিচ্ছি। তারপরে আমরা নর্মালি আমাদের প্রশ্ন থেকে খেয়াল করব যে আমাদের প্রশ্নে অ্যাকচুয়ালি কি কি মানে অ্যাসেটস গুলো দেওয়া আছে। হ্যাঁ, ল্যান্ড, মেশিন, মাইন্স, মিনিসি, স্টোরস অন হ্যান্ড, ক্যাশ। ওকে, তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল। ওকে, আচ্ছা, হ্যাঁ, ওকে। তো আমরা এখান থেকে দেখেন সিরিয়ালে যদি আমরা দেখতে যাই, আমাদের একটা হাতে ক্যাশ টাকা ছিল, মানে স্টোরস, স্টোরস অন হ্যান্ড ছিল, এবং এটার পরিমাণ ছিল হচ্ছে 600 টাকা। বসাই দিলাম 600 টাকা। তারপরে ক্যাশ ছিল, হ্যাঁ, ক্যাশ ছিল, ক্যাশ টাকা আমাদের ছিল হচ্ছে, ক্যাশ ইন হ্যান্ড আছে 500 টাকা। ওকে, বসাই দিলাম ক্যাশ ইন হ্যান্ড 500 টাকা। তারপরে আমাদের আমরা একটু যদি দেখি, প্রশ্নটা বারবার চলে যাচ্ছে কেন, ওয়েট। আচ্ছা, আমাদের স্টোর ক্যাশ নিলাম। আচ্ছা, তারপরে আছে এক্সপেন্স, ক্যাশ এট ব্যাংক। হ্যাঁ, ক্যাশ এট ব্যাংক আমাদের আছে হচ্ছে ব্যাংক 27,800 টাকা, 27,800 টাকা। ওকে, তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল আছে 5,000 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল 5,000 টাকা। ওকে, এই জিনিসগুলো আমাদের আমরা বক্সের মধ্য থেকে এই জিনিসগুলো পাইছি। কি কি? স্টোরস, তারপর স্টোরস অন হ্যান্ড, তারপর হচ্ছে ক্যাশ, তারপর ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, তারপর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল।
ওকে, এই জিনিসগুলো পাইছি। এরপরে যদি বক্সের মধ্যে আমাদের আর কিছু নাই, এরপরে যদি আমরা সমন্বয়ে যাই, সমন্বয়ে দেখেন আমাদের একটা কম্পেনসেশন ডিউ ছিল। হ্যাঁ, কম্পেনসেশন ডিউ। তো এই কম্পেনসেশন ডিউটাকে আমরা এখানে নিয়ে বসাবো। এখন বলতে পারেন আপু, কম্পেনসেশন ডিউ লিখতেছে ডিউ অথচ বসাইতেছে অ্যাসেট পাশে কেন? ইলেকট্রিসিটি, যেহেতু আমরা ইলেকট্রিসিটি কোম্পানি হিসাব করতেছি, তার মানে এবার আমরা কি, আমরা হচ্ছে ইলেকট্রিসিটি কোম্পানির মালিক। হ্যাঁ, তাহলে আমরা আমাদের ইলেকট্রিসিটি যারা অবৈধভাবে ইউজ করলো, হ্যাঁ, তাদের জন্য আমরা কি করছি, জরিমানা ধরছি। কত টাকা? 2500 না 2000? 2000 টাকা। আমরা কত টাকা অবচয় ধরছি? 2000 টাকা কম্পেনসেশন ডিউ ধরছি। হ্যাঁ, তাহলে এই যে জরিমানাটা, এটা কি আমরা দিব নাকি তারা আমাদেরকে দিবে? তারা আমাদেরকে দিবে। হ্যাঁ, তাহলে কি আমাদের জন্য সম্পদ, মানে অ্যাকাউন্টস রিসিভেবল এর মতো, বাট অ্যাকাউন্টস রিসিভেবল নাম দিব না, এটার নাম কি দিব? কম্পেনসেশন ডিউ। জরিমানা বকে আছে, মানে এই জরিমানা কি আমরা পাবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা লিখলাম, এরপরে আমাদের আর কিছু নাই। তো আমরা এখানে একটা দাগ দিই, এখানে একটা দাগ দিই। এখন আমরা প্রত্যেকটা হিসাব একটু টান দিই, দেখি আমাদের দুনো পাশ মিলে কিনা। 25,000 যোগ 12,900 যোগ 2,000 যোগ 500 যোগ 2500 যোগ হচ্ছে 34,000। আমাদের কত আসতেছে? 1,36,900 টাকা। বসাই দিলাম 1,36,900 টাকা। ঠিক আছে। সেম এই পাশেরটা যদি আবার যোগ করি, 1,01,000 যোগ 600 যোগ 500 যোগ 27,800 যোগ 5,000 যোগ 2,000। আমাদের এই পাশেও আসতেছে 1,36,900 টাকা। ঠিক আছে। এই যে আমরা কি করে দিলাম, এই পাশটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা, এইবার আমি যদি বলি যে আমাদের এই যে রিসিপ্টস এবং এক্সপেন্ডিচার, এটাকে আমরা কি করব, আমরা এইভাবে না বসায় বিয়োগ করে তারপরে বসাবো। তাহলে আমি একটু এখানে কাজ করব। আমাদের এক্সপেন্ডিচারটা ছিল এই পাশে, তাই না? কত? 1,01,000। আর রিসিপ্টটা ছিল হচ্ছে এই পাশে 85,000। তাহলে বেশি আসছে এই পাশে। হ্যাঁ, এই পাশে বেশি। তাহলে এটাকে ক্লোজ করব, এটাকে আমরা এই পাশে যদি বসাই, ক্লোজ করে 1,01,000, এটা থেকে 85,000 মাইনাস করব। তাহলে 1,01,000 থেকে মাইনাস করব 85,000, আমাদের আসতেছে 16,000 টাকা। এই 16,000 টাকা বসালাম দেখেন রিসিপ্টের ঘরে। হ্যাঁ, রিসিপ্টের ঘরে আমরা 16,000 টাকা পাইছি। তাহলে রিসিপ্টের ঘরে আমরা যদি টাকাটা পাই, সেটাকে আমরা কোন পাশে বসাবো? যেহেতু এই পাশে রিসিপ্ট, হ্যাঁ, লাইবিলিটি আছে, তাহলে এই পাশে যদি আমরা এটাকে মুছে এখানে আমরা লিখি 16,000। হ্যাঁ, আর এইটাকে আমরা এখান থেকে মুছে দিই এক্সপেন্ডিচার। এই মানে বিয়োগ ফলটাকাই না বসাইছি। ঠিক আছে, এইবার যদি আমরা ক্যালকুলেশনটা করি, দেখেন ফার্স্টে আমরা এই পাঁচটা করি। 600 যোগ 500 যোগ 27,800 যোগ 5,000 যোগ 2,000, আমাদের আসতেছে 35,900 টাকা। এই বসাইলাম এখানে 35,900। ওকে। হুম। এবং এখানে আমাদের যদি যোগ করি 16,000 যোগ 12,900 যোগ 2,000 যোগ 500 যোগ 2500 যোগ হচ্ছে 34,000। হ্যাঁ, আমাদের এখানে আসবে। আচ্ছা, 67,900 বেরোলো কেন? মিলার কথা ছিল তো এটা, ওইটা আমি একটু দেখা নিই। আমরা হচ্ছে এখানে আমাদের রিসিপ্ট ছিল এই পাশে, আমাদের এই পাশে বের হয়েছে। হ্যাঁ, আচ্ছা, রিসিপ্টের ঘর ও সরি, একটু ভুল করছি। ওই আমাদের এই পাশে বেশি বের হয়েছে না? আচ্ছা, বিয়োগফলটা এখানে বের হয়েছে। হ্যাঁ, মানে কোন পাশে বেশি আছে? এক্সপেন্ডিচারের বেশি আছে, তাহলে হচ্ছে আমাদের এটা এই পাশে বসাতে হবে। আমি এই পাশে বসাইছি, ঠিক আছে। হ্যাঁ, এই কারণেই ভুলটা গেছে। তাহলে এখানে আমরা লিখবো এই যে ব্যালেন্স ক্যারিড ফ্রম হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই 16,000 টাকা। এইবার এবার মিলবে। আচ্ছা, এখান থেকে আমি 16,000 টাকা মাইনাস করে বসে, মাইনাস 16,000, 51,900, আমাদের অ্যামাউন্ট আসবে হচ্ছে 51,900। 51,900। তাহলে এখানে যদি 35,900
যোগ করব 16,000। এই যে 51,900। ঠিক আছে, মিলে গেছে। হ্যাঁ, এই যে দেখেন আমরা দুভাবে কিন্তু আমি করে দেখাইলাম। মানে যখন আমরা বিয়োগ করে বসাবো, হ্যাঁ, বিয়োগ করে বসাবো তখন মানে খেয়াল করব যে কোন পাশে বেশি। যদি এক্সপেন্ডিচারটা বেশি হয় তাহলে হচ্ছে আমরা অ্যাসেটের ঘরে বসাবো। এক্সপেন্ডিচার যদি বেশি হয় অ্যাসেটের ঘরে বসাবো, আর রিসিপ্ট যদি বড় হয় বেশি হয় লাইবিলিটিস এর ঘরে বসাবো। ঠিক আছে, এই রিসিপ্ট এই এক্সপেন্ডিচার বাস। তাহলে দেখেন বিয়োগ করে খালি অ্যামাউন্টটা আমাদের এই জায়গায় চেঞ্জ হচ্ছে। হুম তাতে কি আমাদের অঙ্ক ভুল? না, আমাদের অঙ্ক কিন্তু এইটাও ঠিক, ওইটাও ঠিক। ঠিক আছে, এখানে এই বিয়োগ করে কোন কোন মানে আমাদের বইয়ের মধ্যে কোন কোন জায়গায় বিয়োগ করে কেন করছে জানেন? 6 নাম্বার যে অঙ্কটা আছে, আমি আপনাদের একটু বোর্ডে গিয়ে স্ক্রিনে গিয়ে দেখাই তাহলে ভালো মতো বুঝবেন। আমাদের 6 নাম্বার যে অঙ্কটা আছে এটা যদি আমরা একটু দেখি, দেখি। ছয়, এই যে 6 নাম্বার অঙ্কটা না, এই 6 নাম্বার অঙ্কটার মধ্যে দেখেন আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই যে ক্যাপিটাল অ্যাকাউন্টের পরিমাণগুলো দেখেন, দেখছেন কত বড় বড় অ্যামাউন্ট বেরোচ্ছে, বিশেষ করে এইটা যেটা আমাদের কাজে লাগবে, এই যে এইটা এবং এইটা। খেয়াল করে দেখেন অনেক বড় একটা অ্যামাউন্ট, তাই না? এত বড় একটা অ্যামাউন্ট, এই কারণে ওরা আবার কি করছে, এরকম বইয়ের মধ্যে যতগুলো অঙ্ক এরকম আছে যে যে অঙ্কগুলোর অ্যামাউন্ট গুলো অনেক বড়, সেই অঙ্ক গুলো ওরা করছে কি এরকম বিয়োগ করে সেই বিয়োগ ফলটা দিয়ে ব্যালেন্স শিট তৈরি করছে। ঠিক আছে, আপনারা চাইলে একটা নিয়মই ফলো করতে পারেন যে অলওয়েজ অ্যামাউন্ট বড় হোক আর ছোট হোক, রেলওয়ে কোম্পানি হোক আর ইলেকট্রিসিটি কোম্পানি হোক, যেটাই হোক না কেন আমরা সবসময় কি করব, এক্সপেন্ডিচার থেকে রিসিপ্টটাকে বিয়োগ করে তারপরে বসাবো। যদি এক্সপেন্ডিচারটা বড় হয় তাহলে অ্যাসেটের ঘরে বসাবো, আর রিসিপ্টটা যদি বড় হয় লাইবিলিটিস এর ঘরে বসাবো। ঠিক আছে, অনেকেরই এইভাবে করাইলে অঙ্ক করতে গিয়া পরে মিলে না, বইয়ের সাথে মিলে না, তখন আমাকে কোশ্চেন করে যে আপু আমাদের অঙ্ক করাটা কি ভুল হয়েছে কিনা, বা আমাদের না এরকম মিলতেছে না। ঠিক আছে, অনেকেই বলে এরকম, মানে এই যে অ্যামাউন্টটা তো মিলে না। যেরকম এই অঙ্কটা, এই যে অঙ্কটা আজকে আমরা করছি এটা আপনারা বইয়ে দেখবেন, বইয়ে হচ্ছে অ্যামাউন্ট আছে আমরা আগে যেটা করছি না সেটা 1,36,900 টাকা, এটা আছে বই অ্যামাউন্ট। আমার বেরোইছে 51,900, তাতে কি আমার উত্তরটা ভুল? না, এই উত্তরটাও কিন্তু অ্যাকুরেট, এই উত্তরটাও রাইট। ঠিক আছে, এই উত্তরটাও কি রাইট, অ্যাকুরেট, হ্যাঁ একদম ঠিক আছে। তো আপনারা 6 নাম্বার অঙ্কটা, আচ্ছা আমি যা বুঝাইলাম এতটুকুর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? তাহলে বলেন, আমি ক্লিয়ার করে দিই। কারো কোনো কোশ্চেন আছে? না আপু নাই, কিন্তু নেট রিভিউ অ্যাকাউন্ট যেগুলো আছে এগুলার ডেবিট পাস আর ক্রেডিট পাস এগুলো কি মুখস্থই করা লাগবে নাকি? আহ বুঝি নাই, ডেবিট পাস? এই যে রেভিনিউ অ্যাকাউন্ট যেগুলো আছে এগুলা ডেবিট পাসের এন্ট্রি গুলা ক্রেডিট পাসের এন্ট্রি গুলো এগুলো তো মুখস্থ করা লাগবে চার থেকে। হ্যাঁ অনেকটা মুখস্থর মতো, হ্যাঁ অনেকটা মুখস্থর মতো, কারণ এগুলো আমরা যদি জাবেদা দিয়ে করতে চাই, এই অঙ্কগুলোর মধ্যে কখনোই পরীক্ষার মধ্যে এখন পর্যন্ত কোনোদিনও জাবেদা আসে নাই। ঠিক আছে, কিন্তু জাবেদা বিশাল বড় জাবেদা, জাবেদা দিয়ে তারপরে যে আমরা খতিয়ান করব আমাদের সেই সময়টা নাই। সেটার জন্য আপনাদের জন্য আমি এই খতিয়ান গুলো এরকম করে বের করছি। হ্যাঁ, যে খতিয়ান গুলো আমাদের যা যা নাম আসতে পারে সেই নামগুলা ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে আলাদা আলাদা করে বসায় দিছি। সবগুলা যদি আপনারা একটু কষ্ট করে পড়ে নেন তাহলে কি হবে, মানে মুখস্থ বলতে কি একটু খালি পড়বেন যে এই এই টপিক গুলো আমাদের এখানে আসবে আর এই এই টপিক গুলো এখানে আসবে, ব্যাস হয়ে যাবে। ইভেন কয়েকটা অঙ্ক করলেও আপনাদের দেখা যাবে মাথার মধ্যে অটো এটা ক্যাচ হয়ে যাবে। ঠিক আছে, বাস এই। এখন আমাদের আর কোনো মানে নতুন নিয়মের মনে হয় অঙ্ক নাই এই চ্যাপ্টারটাতে। পাঁচ যেমনি করাইছি পাঁচের সাথে হুবহু আমাদের 6টা মিলে যাবে। আর 7 নাম্বারে, হ্যাঁ 7 নাম্বারে শুধু রেভিনিউ অ্যাকাউন্ট চাইছে, বাস করে দিব, ওকে শেষ। 8 নাম্বারেও শুধু রেভিনিউ অ্যাকাউন্ট, আচ্ছা নিট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এগুলো চাইছে। মানে বলতে গেলে 8 নাম্বারে আমাদের পুরো অঙ্কটা করতে হবে চারোটাই। 9 নাম্বারে আমাদের ওই যে রিপ্লেসমেন্টের যে অঙ্কটা আছে না, সেইটা আবার 9 নাম্বারে দিছে, ওকে 9 নাম্বারে করলাম। তারপর 10-এ আমাদের হ্যাঁ ওই রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, জেনারেল ব্যালেন্স শিট ওই একই জিনিস। ঠিক আছে, সো বাস এখন আমার আর কোনো কিছু নাই। এবার হচ্ছে কালকে এই চ্যাপ্টার অঙ্কগুলো আপনারা করবেন, করে আমাকে কালকে কোশ্চেন করবেন। এই যে 10টা অঙ্ক দিচ্ছি না, এই 10টা অঙ্ক করে
এরপরে বইয়ের অঙ্কগুলা দেখবেন বা করবেন যে আমাদের কোনো প্রবলেম আসছে কিনা, সমস্যা আছে কিনা। মোট কথা আমি যদি বলি, আমাদের কিন্তু 4 নাম্বার অধ্যায় শেষ। আমি যেভাবে করাইছি বা যেভাবে আমি আপনাদের রুলস গুলো দেখাইছি, আমাদের 4 নাম্বার অধ্যায়ের অঙ্ক কিন্তু শেষ। ঠিক আছে, এবার আপনারা বই থেকে বা টেস্ট পেপার যে যেটা ঠিক করেন ওইভাবে করে আমাকে দেন, কালকে কোশ্চেন করবেন। যদি কারো কোনো প্রবলেম থাকে আমি আবার আলোচনা করব, আর যদি দেখি যে না, কারো কোনো প্রবলেম নাই, তাহলে আমরা 5 নাম্বার যে চ্যাপ্টারটা আছে সেটাতে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, তো আপনাদের ক্লাসটা আমি শেষ করতেছি তাহলে, ওকে? না কারো কিছু বলার আছে? না আপু, ঠিক আছে। ওকে, তাহলে আমি ক্লাসটা শেষ করতেছি।